নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা এট 5। আর এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং তারই সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্তে ঠিক কি ছবি আমরা তুলে ধরেছি গতকাল সারা রাত ধরে, সেই ছবিও তুলে ধরেছি বিভিন্ন সময় এবং আজও তুলে ধরছি। যেমন দেখিয়েছি কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন, তার পাশাপাশি দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং কলকাতার বিভিন্ন জায়গাতে গাছ উপড়ে পড়ে ভেঙে যায়, যার ফলে যানবাহন চলাচল বিভিন্ন জায়গায় ব্যাহত হয়েছে। আমরা দেখেছি একদিকে এনডিআরএফ টিম আর অপরদিকে দমকল কর্মীরা, তারাও কাজে হাত লাগিয়েছিলেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সুজিত দা, আপনাকে স্বাগত। সুজিত দা, আমরা দেখলাম রিমালের প্রভাব বিভিন্ন জায়গাতে গাছ উপড়ে পড়ে, গাছ কেটে সরিয়ে দেওয়ার জন্য দমকল কর্মীরাও হাত লাগান। দমকল দপ্তরের তো এটা কাজ নয়, কেন হাত দিতে হলো সুজিত দা? প্রথমত বলি রাখি যে দমকল দপ্তর শুধু আগুন নেভায় এটা শুধু না, আমরা এর সাথে অনেক স্পেশাল জব আমরা করি, যেটা দেখবেন দমকল ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি ডিপার্টমেন্টের নাম। শুধু ফায়ার সার্ভিস না, এর সঙ্গে এমার্জেন্সি ব্যাপার থাকে। তো এমার্জেন্সি যখন থাকে তখন আমরা সেগুলোকে গুরুত্ব সহকারে দেখি। যেমন এই আগাম ঝড়ের কথা যখন আমরা জেনেছিলাম, তখন আমরা ডিপার্টমেন্টের সমস্ত প্রধানদের নিয়ে, আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি, আমাদের ডিজি, আমাদের ডাইরেক্টর, এডিজি এবং ডিওফোদের নিয়ে আমরা মিটিং করেছি। আমরা মিটিং করে বলেছিলাম একটা বড় ঝড় আসছে, অতীত আপনারা আমফানের সময় আমরা কাজ করেছিলাম এবং কোভিডের সময় আমরা কাজ করেছিলাম। স্পেশাল জব এগুলোকে বলি আমরা। দমকলের এই স্পেশাল জবগুলো আমরা করে থেকে থাকি এবং আমফানের সময় আমাদের খুব বড় অভিজ্ঞতা হয়েছিল। যেদিন আমফান হয়েছিল সেদিন আমি সারা রাত কন্ট্রোল রুমে ছিলাম। যখন ঝড় থেমেছিল রাত্রিবেলায়, যখন আমাদের কাছে খবর এলো যে কিছু সাংবাদিক যে তারা আবহাওয়া দপ্তরে আটকে গেছে, তখন আমাদেরকে অনেকেই সাংবাদিকরা ফোন করেছিল। আমার নিজের অভিজ্ঞতা থেকে সেদিন দেখেছিলাম কলকাতা শহরকে আমি চিনতে পারছিলাম না রাত্রিবেলা, কিন্তু আমাদের টিমকে নিয়ে গেছিলাম এবং আলিপুরে বডিগার্ড লাইনে এত জল ছিল, প্রায় আমরা সবাই, আমাদের গাড়ি ফাড়িগুলো সব ডুবে গেছিল। তা আমরা সেই সমস্ত দমকলের কর্মীদের নিয়ে সাংবাদিকদের আমরা গাছ এক একটার পর গাছ কেটে তাদেরকে রাস্তা করে বার করেছিলাম। এইটা আমাদের একটা খুব বড় অভিজ্ঞতা। এবং আমফানের সময় বিভিন্ন জায়গায় আমরা গাছ কাটতে গিয়ে, এমনকি বালিতে আমাদের একজন দমকল কর্মী মারা গেছিল ইলেকট্রিক সিটিতে। তা আপনারা জানেন এই কাজ আমরা করি এবং এই কাজ গতকালও একটা বড় ঘটনা যখন লেকটাউনে হয়, একটা বড় গাছ পড়ে যায়, সেটা একটা বাড়ির মধ্যে এবং পাশে একটা গাড়ি থাকে, সেই গাছটাকে আমরা সবাই মিলে উদ্ধার করি, মানে গাছটাকে লোকেদের আমরা ওখান থেকে রেস্কিউ করি, দুজনকে বার করি ওই বাড়ি থেকে। তারপরে আস্তে আস্তে দমকল কর্মীদের নিয়ে আমরা ওই ইলেকট্রিসিটি আগে অফ করি, তারপরে আমরা ওই গাছটাকে কেটে সরিয়ে দিই। সুজিত দা, এখন ইলেকট্রিকের কাজ গঠন করে এই কাজ করা হয়েছে, এখনো কি চলছে বিভিন্ন জায়গায়? আমাদের টিম তৈরি হয়েছে, 82টা টিম আমরা করেছি। আমাদের দক্ষিণ কলকাতাতে 11টা টিম, উত্তর কলকাতাতে 4টে, দক্ষিণ 24 পরগনায় 24টা, 12টা উত্তর 24 পরগনায়, 19টা হাওড়ায়, 6টা হুগলিতে, 13টা পশ্চিম মেদিনীপুর, 4টে মেদিনীপুরে, 4টে পূর্ব মেদিনীপুরে, 5টা, মোট 82টা টিম ইকুইপমেন্ট সহ কাল থেকে তৈরি আছে এবং এরা কাজ করছে। যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি, আমাদের কাছে খবর আসছে, আমরা তাদেরকে জেলা ওয়ারি আমাদের যে ডিভিশন আছে, ডিওফোরা নেতৃত্বে আছে, তাদের কন্ট্রোলের সাথে যোগাযোগ আছে। কন্ট্রোল যেভাবে নির্দেশ দিচ্ছে, কন্ট্রোলে আমাদের ডাইরেক্টর এবং এডিজি আছেন, তারা যেভাবে নির্দেশ দিচ্ছেন তারা সেভাবে কাজ করছে এবং এই কাজটা করতে থাকবে তারা। এখনই শেষ না, যতক্ষণ না ঝড় থামছে, যতক্ষণ না বৃষ্টি থামছে, আমাদের এই কাজটা চলতে থাকবে। রাস্তা পরিষ্কার কি রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং কলকাতার সর্বত্র কি করা সম্ভবপর হয়েছে? দেখুন, আমি মনে করি শুধু আমরা, আমাদের এজেন্সি শুধু কাজ করছে শুধু তাই না, রাজ্যে
আপনারা জানেন কলকাতা কর্পোরেশন এলাকায় কর্পোরেশন অনেক টিম তারা তৈরি করেছে এবং তার সাথে সাথে বিভিন্ন পৌরসভা তারা নিজের দায়িত্বে তারাও কাজ করছে। আমার এখানে যেমন দক্ষিণ দমদম পৌরসভা আছে, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, তাদেরও টিমগুলো তারা কাজ করছে যৌথভাবে আমাদের সাথে একসাথে। তেমনি রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে পৌরসভা আছে সেখানে তাদের টিম তাদের রেডি আছে, যখনই তাদের প্রয়োজন হচ্ছে সবাই মিলেমিশে এই কাজটা করবার আমরা চেষ্টা করছি। আমরা মনে করি একা সবাই পারবে না, কিন্তু এবং রাজ্যের ডিজাস্টার একটা টিম আছে, ডিজাস্টারও অনেক জায়গায় তারা যাচ্ছে এবং কলকাতায় পুলিশের একটা টিম আছে, তারাও বিভিন্ন সময় ডিজাস্টারে কাজ করে থাকে, সেটাও খুব ভালো টিম। সবাই মিলেই কাজটা করছে। আমরা মনে করি এই দুর্যোগে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে এবং সবাইকে একসাথে মানে যোগাযোগ রেখে কাজটা চালাতে হবে। সেই জন্য আপনারা দেখছেন এত বড় ঝড়ের পর এত কিছু ঘটনার পরও কাল রাত্রি থেকেই সমস্ত জায়গায় যেখানে সম্ভব হয়েছে সেখানে গাছ সরানো হয়ে গেছে এবং রাত্রিবেলা ওই বৃষ্টির মধ্যে আপনারা দেখবেন লেকটাউন কিংবা বিভিন্ন জায়গায় রাত্রিবেলা এবং কলকাতাতে যে শরৎ বোস রোডে সেখানেও দেখবেন ক্যালকাটা কর্পোরেশনের লোকেরা কাজ করেছে এবং আমাদের লোকেরাও পৌঁছেছে। পূজালিতেও কালকে আমাদের লোকেরা কাজ করেছে। তা আমরা মনে করি যখন বিপর্যয় আসে তখন একা সবাই সব কিছু পারা যায় না। এর মধ্যে আবার আগুন লাগানোর ঘটনা পেয়েছি, সেই আগুনগুলোকেও নেভাতে আমাদের হয়েছে। খুব বড় ঘটনা না, কিন্তু আগুন লেগেছিল কিছু কিছু জায়গায়, সেই আগুনগুলো আমরা নিভিয়েছি। 7টা 8টা ঘটনা আমাদের কাছে এসেছিল, সেইগুলো আমরা কাজ করেছি। আমি মনে করি আমাদের ডিপার্টমেন্ট, তাদেরকে আমি প্রশংসা করি, শুধু তাই না, এবং আমাদের যারা দিনরাত্রি করে এই কাজটা করছে তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। আরো সাধুবাদ জানাই যারা থেকে শিক্ষা নিয়ে কি অত্যাধুনিক সরঞ্জাম সহ দমকল বিভাগ নামলো? আপনি ঠিকই বলেছেন, আমফান আমাদের কাছে একটা খুব বড় অভিজ্ঞতা। আমার কাছে কোভিড এবং আমফানের সময় আপনারা জানেন যে আমি যখন ফায়ার ডিপার্টমেন্টের মন্ত্রী হই তারপরে এই জিনিসগুলোকে আমাকে ফেস করতে হয়। তখন আমি একটা জিনিস বলেছিলাম ডিপার্টমেন্টকে যে আমাদের অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি কিনতে হবে। সেই অত্যাধুনিক যন্ত্রপাতির মধ্যে আমরা অনেকগুলো, তখন ওই ঝড়ের সময় কে অর্ডার কি সই করবে, কে কী করবে, আমি উচ্চতর আমাদের যারা অফিসারদের আছে তাদের ডেকে মিটিং করে বলেছিলাম এমার্জেন্সি বেসিসে কিছু জিনিস আমাদের চেন শ, তারপর ইলেকট্রিক শ, এই জিনিসগুলো আমাদের খুব এমার্জেন্সি, যেগুলো গাছ কাটা গাছ সরানো এগুলো লাগে, এগুলো আমরা তখন কিনেছিলাম অনেকগুলো। পরবর্তী সময় আমরা অনেক এই জিনিসগুলো শক্তিশালী হয়েছি। আপনারা আজকে দেখবেন ফায়ারেও আজকে আমরা রোবট এনেছি। এই রোবট আগে ছিল না, একটা সময় ফায়ার ফাইটিং করা যেত না, এমন এত হিটেড ছিল, সেই জায়গাটায় ঢুকতে পারতো না লোক, মানুষ ঢুকতে পারতো না। আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি কি রাজ্যের মানুষকে দমকল মন্ত্রী হিসেবে আশ্বস্ত করছেন দমকল বিভাগের কর্মীরা সবাই বিভিন্ন সময় ঝাঁপিয়ে পড়ে কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যেটুকুনি জায়গা গাছ পড়ে রয়েছে বা নানান সমস্যা অতি দ্রুত তা নিরসন করা সম্ভব? আমার শেষ প্রশ্ন সুজিত দা আপনার কাছে। নিশ্চয়ই, আপনারা জানেন এর সাথে সাথে এখনও বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমে আছে। আমরা নিশ্চয়ই আপনাদেরকে বলি আমরা যত দ্রুত সম্ভব দমকলের এই কাজ তারা সম্পূর্ণ করবে এবং সেইটা আমরা চেষ্টা করব রাস্তা যাতে পরিষ্কার করে দেওয়া এবং নিরাপদে মানুষ যাতে যেতে পারে। এবং এই গাছগুলো যখন ইলেকট্রিক সিটির ওপর পড়ে, ইলেকট্রিকটাকে বন্ধ করে আমাদের এই কাজটা করতে হয়, কিন্তু আমাদের সার্ভিস চলবে এবং এটা চলবে, এটা থাকবে যতক্ষণ না শহরে এই সমস্ত জিনিস মানে সরছে, বৃষ্টি বন্ধ হচ্ছে কিংবা গাছ যতক্ষণ না পড়া বন্ধ হচ্ছে ততক্ষণ আমাদের এই কাজ চলতে থাকবে। এইটা আমরা কন্টিনিউ করছি। আমরা সব কাজ ছেড়ে এখন বলেছি এইটার ওপর অ্যাটেনশান সবাইকে দিতে এবং সবাইকে আমি ধন্যবাদও জানিয়েছি যেভাবে আমাদের ডিপার্টমেন্ট যেভাবে কাজটা তারা শুরু করেছে।
ধন্যবাদ সুজিত দা। আমরা কথা বললাম রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে এবং জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সুজিত বসুর এই বক্তব্য আমরা তুলে ধরলাম। তারই সঙ্গে তিনি কিন্তু বললেন যত দ্রুত সম্ভব অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে মিলিতভাবে দমকলের তরফ থেকেও কিন্তু এই কাজ করা হচ্ছে যাতে সুরাহা দেওয়া যায়। আর একদিকে যেমন গাছ বিভিন্ন জায়গায় উপড়ে গিয়ে ভেঙে যায় এবং তার ফলে বিভিন্ন জায়গায় রাস্তায় আটকে যায়, যদিও সেগুলো পরিষ্কার করার চেষ্টা হচ্ছে। অপরদিকে কলকাতার বিভিন্ন প্রান্তে যে ছবি দেখা গেছে অর্থাৎ জলমগ্ন ছবি, এই নিয়েও জি 24 ঘন্টার তরফ থেকে রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়েছিল কত দ্রুত সম্ভব জল নামবে। তিনি ইতিমধ্যেই বলেছেন যে বৃষ্টি থামার 5 ঘন্টা পর জল নামবে কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে। কি বলেছেন তিনি জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভলি শোনাবো। কালকে এবং আজকে প্রায় 14,000 কর্মী সারা কলকাতায় আমরা নিয়োগ করেছি এবং পাম্পিং স্টেশনগুলো চালিয়েছি। নিশ্চিতভাবে লো লাইন এলাকায় কিছু কিছু জায়গায় এখনও জল জমে আছে। আবার আমাদের এখন হাই টাইড চলছে, লো টাইড হয়ে গেলে 3-4টের সময় সন্ধ্যের মধ্যে আমি আশা করছি বেশিরভাগই জায়গায় জল বেরিয়ে যাবে। গাছগুলো পড়েছে, প্রচুর গাছ পড়েছে। এখন সেই গাছগুলো আমরা ইনস্ট্যান্টলি আমাদের টিম রয়েছে, তারা গিয়ে গাছগুলোকে কেটে ফেলছে। যখন আমপান হয়েছিল বড় বড় সব গাছ ভেঙে পড়েছিল। পরের দিন সকালে যখন আমি সাউদার্ন অ্যাভিনিউতে গেছিলাম, আমার দেখে মনে ছিল আমি অ্যামাজনের জঙ্গলে এসেছিলাম। আমার চোখে জল এসে গেল যে কোনখান দিয়ে শুরু করব, কোনখানে শেষ করব। এখন আমরা সাউদার্ন পার্কের ওখানে এবং আরেকটা রাজবাড়ির কাছে বড় ক্রেন ডেপ্লয় করে দিয়েছি। যদি এরকম কোনো গাছ পড়ে তাহলে আমরা তুলে নেব। আমরা বিপজ্জনক বাড়িগুলোকে চিহ্নিত করেছি, নোটিশ দিয়েছি। আমরা কয়েকটা জায়গায় তাদের নিয়ে এসে সেফ শেল্টারে রাখার ব্যবস্থা হয়েছে। আবার কিছু জায়গায় মানুষ বেরোয়নি, সেগুলো থানায় বলেছি ক্লোজ ভিজিলেন্স রাখতে। যদি বাড়ি দেখা যায় যে নড়ছে, ভেঙে পড়ছে, তাদের সাথে সাথে তাদের এভাকুয়েশন করার জন্য, মানে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য। সেই কাজটার জন্য প্রত্যেকটা জায়গায়, যেখানে নর্থ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটা বা বিভিন্ন জায়গায় আমরা স্কুল কিছু নিয়েছি, সেই স্কুলগুলোর মধ্যে খাওয়া দাওয়া, ঘুমানোর ব্যবস্থা করেছি। আজকে রাত্রির মধ্যে জল যন্ত্রণা, যদি বৃষ্টি থামার 5 ঘন্টা বাদে, বৃষ্টি যখন থেমে যাবে তার 5 ঘন্টা বাদে আর কোথাও জল থাকবে না। বাংলা এট 5-এ আরো অনেক তথ্য নিয়ে এবং আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন সরাসরি নিয়ে হাজির হয়ে একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠিক কি তার প্রতিবেদন তুলে ধরেছি, আর তারই সঙ্গে প্রশাসনের তরফ থেকে ঠিক কি জানা যাচ্ছে জানতে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, এখনো পর্যন্ত আপডেট কি? প্রশাসনিক সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ রাজ্যের বিভিন্ন প্রান্তে? দেখো, বাড়িঘর সংক্রান্ত যে খবর এখনো পর্যন্ত বিভিন্ন জেলা প্রশাসন থেকে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে 2,500 বাড়ি পুরোপুরি ভেঙে গেছে এবং এই 2,500 পরিবারকে 1,20,000 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, যাতে তারা বাড়ি বানিয়ে নিতে পারেন। অন্যদিকে প্রায় 27,000 বাড়ি প্রায় ভেঙে গেছে, অর্থাৎ পুরোপুরি ভেঙে না গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তালিকা এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা প্রশাসনের তরফ থেকে জানা গেছে এবং তাদেরও কিন্তু ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, এমনটাই জানা যাচ্ছে। তুমি জানো যে কতজন মারা গেছে তার তালিকাও তৈরি করছে রাজ্য প্রশাসন এবং সেখানেও নিয়ম অনুযায়ী মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং যারা আহত তাদের 50,000 টাকা করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সব থেকে বড় যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ফসলের ক্ষতি এবং সেই ফসলের ক্ষতির হিসেব কিন্তু এখনো পর্যন্ত নেওয়া সম্ভব নয়, কারণ একেবারে দুর্যোগ যখন সম্পূর্ণ থেমে যাবে তখনই জেলা প্রশাসনের তরফ থেকে এবং কৃষি দপ্তর থেকে এই তালিকা দেওয়া সম্ভব হবে এবং সেক্ষেত্রে যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কিন্তু ক্ষতিপূরণ পাবেন। শিলাদিত্য, ধন্যবাদ সুতপা। কথা বললাম আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে। বাংলা এট 5-এ ইতিমধ্যে অনেকগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের মতো বাংলা এট 5 এখানেই শেষ করছি। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।